আমাদের দেশের সাহিত্য ইংল্যান্ডে কিংবা ইউরোপে খুব একটা জায়গা করে নিতে এখন পারেনি। কি করা উচিত আমাদের? আমাদের প্রচুর প্রচুর অনুবাদ করা উচিত। সুপ্রিয় সুধী, RTV আয়োজিত সিটি ব্যাংক নিবেদিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই বর্ণমালা, আমাদের এই অক্ষর, আমাদের এই শব্দ সব কিছু আগুন দিয়ে সেঁকা, রক্তের ভেতর থেকে উঠে আসা। আর এই বর্ণমালা এবং অক্ষর যাকে একবার ভালোবাসে কোনোদিন তার পেছন ছাড়ে না। এই বাংলাদেশ থেকে 7 সমুদ্র 13 নদীর পার ইংল্যান্ড যুক্তরাষ্ট্রে থাকেন আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি রাজ মাসুদ ফরহাদ। ফরহাদ, কেমন আছেন আপনি? জি স্টালিন ভাই, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আপনি এই প্রোগ্রামকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বিভাসিত রক্ত গোলাপ, জলের ফুল, জি, খুব আধুনিক সব নাম। কবিতা কেন লেখেন? কবিতা লিখি আসলে খুব অল্প কথায় বলা খুব কঠিন, কিন্তু যখন আমি কবিতা লিখতে শুরু করি তখন কবিতা ছিল আমার কাছে আমার জীবনের প্রথম প্রেম। কি প্রেমে ব্যর্থ হয়ে? প্রেমে ব্যর্থ বলবো না, বলবো যে প্রেমে পড়তে গিয়ে। পড়তে গিয়ে? বাহ, অনেকে ব্যর্থ হয়ে শুরু করে, আপনি পড়তে গিয়ে শুরু করছেন। জি, ফাইন। আমার বয়স ধরেন 14-15, তখন আমি প্রতিদিনই পত্রিকা পড়তাম এবং সেই পত্রিকায় যে কবিতাগুলো ছাপা হতো সেই কবিতাগুলো আমি খুব গভীর মনোযোগ সহকারে পড়তাম। আমার পাঠ্য বই থেকে আমি কিছু কবিতা দেখতাম যে এই কবিতাগুলো আমাকে টাচ করে, কিন্তু ওরা কিভাবে এই অল্প কথায় সুন্দর একটা অভিব্যক্তি প্রকাশ করে, এটা কিভাবে সম্ভব। তো সেটা জানার আগ্রহে আমি পড়তে থাকলাম। যখনই কোনো কবিতা পেতাম চোখের সামনে পড়তাম। তা পড়তে পড়তে একবার আমার চোখে এলো যে কবিতা, নতুন কবিদের কবিতা আহ্বান, এরকম একটা বিষয়। তখন ভাবতে শুরু করলাম, সবসময় আমি পড়ি, তো এবার নিজে একটু ট্রাই করি যে কিছু লিখতে পারি কি না। সেই চেষ্টা করতে গিয়ে আমি আপনার কিছু বই পড়তে শুরু করলাম যে কিভাবে কবিতা লেখা যায়। বাট আসলে কবিতা তো আপনার কোনো ছাঁচে ফেলা যায় না, এটা আপনার হৃদয়ের মনের একটা অভিব্যক্তি এবং সেটা হয় আপনার পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে। আমি যদিও ট্রাই করেছিলাম, আসলে এটা আমার কখনো কবিতা হয়েছে বলে আমার মনে হয়নি। এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমি কবিতা কখনো পত্রিকায় দেইও নি, কারণ আমার নিজের মন থেকে মনে হয়নি যে আসলে এই কবিতা কেউ পড়বে। এটা একটা বিনয় আপনার। আপনি ইংল্যান্ডে কতদিন ধরে আছেন? আমি ইংল্যান্ডে আছি 2010 সাল থেকে। ইংল্যান্ডের জীবন আর বাংলাদেশের জীবন, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের মানুষ, পার্থক্য কোথায়? ইংল্যান্ডের জীবন হচ্ছে আপনার অনেক গতিময় এবং অনেক পরিচ্ছন্ন, শান্ত, মানে টাইম ইজ মানি ইংল্যান্ডে। যখন দেখি যে ইংল্যান্ড হচ্ছে আপনার একটা নিয়মতান্ত্রিক, রুল অফ লটা ওইখানে চলে এবং মানুষ খুবই লকে মেনে চলে এবং কষ্ট করে, কঠোর পরিশ্রম করে, আপনি বুঝতে পারবেন না, কিন্তু তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব সুন্দর। অর্থাৎ আপনি যদি 9টা থেকে 5টা করেন, 9টা থেকে 5টাই করবে, তারপরে আপনি তাকে শত চেষ্টা করলেও আপনি তাকে কাজে নিতে পারবেন না। এটাই মানে মানুষের জীবনযাপনটা অনেক সুন্দর। এই যে জলাবদ্ধতা, হ্যাঁ, এই যে গ্রিন হাউস এফেক্ট, এর ভেতর থেকে একজন কবির কণ্ঠস্বর কী হওয়া উচিত, তার কি বলে এর বিরুদ্ধে বিরোধিতা করা উচিত? তো অবশ্যই সে তার মানুষ, প্রকৃতি এগুলোকে ভালোবেসেই কবিতা লেখে। একজন কবির উনি তো বিপ্লবী কবিতা লিখতে পারেন এবং তার কবিতাগুলো এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সেক্ষেত্রে যদি তার এলাকায় কখনো দেখা যাচ্ছে একটা হাউজিং ডেভেলপমেন্ট হচ্ছে যেটা আপনার তার প্রকৃতিকে ধ্বংস করতে পারে বা তার কমিউনিটিকে ধ্বংস করতে পারে, সেক্ষেত্রে উনি তো একজন বিবেকবান ব্যক্তি এবং তার একটা দর্শন রয়েছে। একজন কবি কিন্তু একজন দার্শনিকও, তার বিবেকটা কিন্তু পরিশুদ্ধ। তো সেক্ষেত্রে উনি যেটা করতে পারেন যে উনি হয়তো বা সামাজিক মাধ্যমে কিছু বক্তব্য দিতে পারেন, কবিতা লিখতে পারেন, দুটো লাইন দিয়েও কিন্তু উনি তার এলাকার লোকগুলোকে জাগিয়ে তুলতে পারেন। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে, আপনি যখন জব ক্রিয়েশন করবেন, আপনি যখন উন্নত হবেন, সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আমি কোন জায়গায় আমার প্রতিষ্ঠানগুলো তৈরি করব, কোথায় আমার ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করব। একদম সত্যি কথা। এগুলোকে মানে চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম কবি সবসময়
যেটা চায় সেটা হচ্ছে সে তার মানুষের কথা বলে, প্রকৃতির কথা বলে। সো স্বাভাবিকভাবে সে মানুষের কাছে যাবে, সে ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা বলে, প্রেমের কথা বলে। আপনি প্রেমে পড়েছেন? পড়েছি আমি, এবং আমি যার সাথে পড়েছি তাকে নিয়ে এখন সংসার করছি আর কি। সে কি কবিতা পছন্দ করে? আমি বলবো যে সে আমার কবিতার খুবই বড় ভক্ত, এবং সে আমাকে ইন্সপায়ার্ড করেছে আমার কবিতা লেখার ক্ষেত্রে। এবং আমার এই জলের ফুলের 70% কবিতা সে আমার জীবনে আসার পর থেকেই হয়েছে, আমি বলবো আর কি। আচ্ছা, যদি গৃহের স্ত্রী পছন্দ করে তার থেকে বড় পাওয়া তো আর কিছু নেই। আচ্ছা, আমাদের দেশের সাহিত্য ইংল্যান্ডে কিংবা ইউরোপে খুব একটা জায়গা করে নিতে এখন পারেনি। কি করা উচিত আমাদের? আমাদের প্রচুর প্রচুর অনুবাদ করা উচিত। কারণ আপনি যখন ধরেন ইংল্যান্ডে যদি আপনি কানেক্ট করতে চান নেটিভদের সাথে, বা নেটিভ যারা পোয়েট, সেক্ষেত্রে আপনার যে অভিব্যক্তি যেগুলো আছে আমাদের কবিতার বা কবিতার বিষয়গুলো, সেগুলো যদি আপনি সুন্দর একটা লিটারারি একটা মানদণ্ডে অনুবাদ করতে না পারেন, সেটা কিন্তু আসলে ওদেরকে টাচ করবে না। বাংলা ভাষা আমাদের কবিতার লিটারারি যে মানদণ্ডটা, সেটা অসাধারণ। সেটা কলকাতার থেকেও কিন্তু আমরা বলবো যে অনেকাংশে এগিয়ে আছে। তা তো বটে। কিন্তু যখন এটাকে আমরা অনুবাদে নিয়ে যাচ্ছি, আমাদের অনুবাদক যে একটা গ্রুপ থাকা উচিত, যারা বহির্বিশ্বের কবিতাগুলোকে শুধুমাত্র ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে না, তার কবিতার ভিতরে যে অভিব্যক্তি সেটা তারা বুঝতে পারে। সেটা যদি আমাদের বাংলা ভাষা থেকে যদি ওইরকম অনুবাদ করার মতো যদি কোনো অনুবাদক, শক্তিশালী অনুবাদক তৈরি হয়, আমি অনেক সময় মনে করি সে যদি একটা কবিতার বই অনুবাদ করে, সেই ক্ষেত্রে তাকে একজন শক্তিশালী কবি হয়ে ওঠা উচিত। কারণ একজন শক্তিশালী কবি কিন্তু বুঝতে পারবে আরেকজন কবির অভিব্যক্তি কী অন্য একটা ভাষার। তো আমি বলবো যে শক্তিশালী অনুবাদক আমাদের দরকার, এবং তাদের প্রচুর পড়তে হবে। শুধুমাত্র মানে ইংল্যান্ডের না, বিভিন্ন ইংরেজি ভাষাভাষী যে সকল দেশ রয়েছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, তাদের কবির কবিতাগুলো পড়তে হবে। এটা ভাষাটা কানেক্ট করতে হবে। একদম একদম সত্যি কথা। কবিরা তো কবিতা লিখবেই, কেউ ঠেকাতে পারবে না, জি, তাই না? তার আবেগ, তার ভাষা দেশে কবিতা লিখবে। এখন আমাদের কবিরা তো টাকা পয়সা কবিতা লিখে তেমন একটা পায় না, তো তার বিকল্প আর একটা কিছু করতে হয়। আপনি বিকল্প হিসাবে কি নিয়েছেন? আমি আসলে কবিতা যখন লিখেছি, আমি আসলে আমার জীবনকে একটা কঠিন অবস্থা থেকে আমি তৈরি করেছি বলতে পারেন। তো কবিতা ছিল যে আমার ভবিষ্যৎ প্রফেশন বা কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে একটা অনুঘটক। কারণ সে আমাকে মেন্টালি ইন্সপায়ার্ড করতো, রিফ্রেশ রাখতো, এবং আমাকে অনুপ্রেরণা যোগাতো। আমাদের দেশে কিন্তু রাজনৈতিক ডামাডোলের কারণে অনেক কবি সামনে এগোতে পারে না। কেউ আওয়ামী লীগের কবি, কেউ বিএনপির কবি, কেউ জাতীয় পার্টির, কেউ জামাতের কবি, এই যে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া আছে প্রত্যেকের গায়ে, তাতে করে একজন কবি সব মানুষের হয়ে উঠছে না। একজন কবির তো কোনো দল থাকতে পারে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। হ্যাঁ, তার দলীয় একটা আদর্শ থাকতে পারে, বিশ্বাস থাকতেই পারে, কিন্তু যখন তিনি একটা কবিতা লিখবেন, তিনি কবিতা লিখবেন কিন্তু সবার জন্য। গত স্বৈরশাসক যিনি ছিলেন বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার এগেনস্টে তো কবিতা একজন কবিকেই লিখতে হবে। কিন্তু দেখা গেল যে বাংলাদেশে যে প্রথিতযশা যে কবিগুলো ছিলেন, শিল্পী, সাংবাদিক ছিলেন, তারা অন্ধভাবে একজন স্বৈরশাসকের সমর্থন করে গেলেন, কিন্তু তারা কিন্তু সময়টাকে অনুধাবন করতে পারলেন না। তারা ছাত্রদের চাওয়াটাকে অনুধাবন করতে পারলেন না। তারা বিরোধী রাজনৈতিক দলের উপর যে অত্যাচার হচ্ছিল নির্মম, তাদেরকে গুম করে ফেলা, খুন করা, বা নানা রকমভাবে মামলা দিয়ে যে তাদেরকে টর্চার করা, ইনফ্যাক্ট আমাকেও তারা যেভাবে করেছে, সেক্ষেত্রে আমি বলবো যে তারা আসলে, যদিও তাদের মধ্যে অনেকে বড় বড় কবি, কিন্তু তারা দেখেন এই বাস্তবতার প্রেক্ষিতে, যদিও সে শক্তিশালী কবিতা লিখেছে, কিন্তু তার কবিতা কিন্তু এখন মানুষের পড়তে চায় না। যত শক্তিশালী কবি হন না কেন, যদি আপনি ওই সময়টাকে ধারণ করতে না পারেন, একজন স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারেন, মানুষের কথা না বলেন, দিন শেষে কিন্তু আপনি যত বড়ই কবি হন না কেন, আপনার কোনো ভ্যালু থাকবে না। তাই সেক্ষেত্রে আমি বলবো যে কবির কোনো দল নেই, সে সবার কথা বলবে। অসাধারণ অসাধারণ। রাজ মাসুদ ফরহাদ আমাদেরকে বলছিলেন, প্রিয় দর্শক, যে কবির কোনো রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, কিন্তু সে এমনভাবে নিজেকে উপস্থাপন করবে না যে সে কোনো দলের, তাহলে কি তার সর্বজনীনতা ক্ষুণ্ণ হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত সিটি ব্যাংক নিবেদিত অক্ষরের গল্প অনুষ্ঠান। আমরা যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধী দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত সিটি ব্যাংক নিবেদিত অক্ষরের গল্প অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন রাজ মাসুদ ফরহাদ, কবি, নাট্য নির্মাতা এবং প্রবাসে বসে বাংলাদেশকে যিনি গভীরভাবে ভালোবাসেন, সে আমাদের প্রিয় রাজ মাসুদ ফরহাদ। আমরা
দ্বিতীয় পর্বে আছি। কবিতা লেখার পাশাপাশি নাট্যচর্চা আছে, আপনি নাট্য নির্মাতা। জি, আপনি নিজে কি নাটক লেখেন? আমি রিসেন্টলি একটা নাটক লিখেছি, ওটার স্ক্রিপ্ট আমার হয়ে গিয়েছে। কুরবানি ঈদকে টার্গেট করে আমি ওটা লিখেছি। ইংল্যান্ডের কবিতা চর্চা করে কেমন, মানে সাধারণ কবিতা কতটা ভালোবাসে কিংবা চর্চা করে? সাদারা আসলে আমি বলবো যে একটা গ্রুপ আছে, তারা খুবই লিটারারি অ্যাক্টিভ। হ্যাঁ, যেমন শেক্সপিয়ার একটা যে ইয়েটা আছে, বিল্ডিংটা আছে টেমস নদীর পাশে, ওইখানে কিন্তু রেগুলার কবিতা চর্চা হয়। এর বাইরে আপনার লন্ডনের বিভিন্ন ক্লাব রয়েছে, কবিতা ক্লাব, এবং বিভিন্ন মিট আপ গ্রুপ রয়েছে, সোশ্যাল মিট আপ গ্রুপ। ওইখানে আপনার রেগুলার কবিতা পাঠ হয়, এবং তারা শুধু কবিতাটা পাঠ করে না, কবিতার লাইন ধরে ধরে আলোচনা করে, এবং এই কবিতার প্রেক্ষাপটটা কী সেটা নিয়েও তারা আলোচনা করে। এবং এটাও তারা করে যে কবি কেন এটা লিখলো, বা এইভাবে কেন লিখলো, অন্যভাবে কেন লিখলো না। অর্থাৎ তারা কবিতার খুব গভীরে যায়, গভীরে যে তারা অ্যানালাইসিস করার চেষ্টা করে ওই কবিতার দর্শনটা কী, সে আসলে কি বলতে চায়। তা আমি বলবো যে ওইখানে কবিতাটা শুধু আপনার একটা শৈল্পিক পর্যায়ে না, আবার এটাকে কিন্তু আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন তারা কবিতা চর্চা করে, তারা একটা ইভেন্ট অ্যারেঞ্জ করে যেখানে অনেকে দর্শকরা এসে পে করে, তারা যদি আসতে চায়, শুনতে চায় আলোচনা, তারা পে করে, টাকা পে করে যে আমি এটা শুনতে চাই, এবং এখানে কারা আছেন। তো দেখা যায় যে আমাদের ওয়ার্ল্ডটা তো অনেকটা ক্যাপিটালিজম দিয়ে ভরা, সেক্ষেত্রে কবিরা ওই দেশি এটার বাইরে নয়, কারণ তাদের একটা হল ভাড়া দিতে হয়, এবং তারা আসলে এই সকল চর্চার মাঝামাঝি দেখে তারা দেখা যায় যে অনেক সময় তারা একটা পত্রিকাও বের করছে, যেখানে নতুনরাও অনেকে আসে, এবং অনেক ইয়াং রাইটার কিন্তু বেরিয়ে আসছে এইসব আলোচনার মাধ্যমে, এইসব প্রোগ্রামে। যে আমিও মাঝে মাঝে সুযোগ হলে যাই এবং চেষ্টা করি। যেমন আমি একটা কবিতা লিখেছিলাম, দ্য ব্রোকেন গ্লাস। এটা হচ্ছে যে আমি একটা ধরেন যে নাইট ক্লাবে গিয়েছি, আমার কিছু ফ্রেন্ড হলো, তাদের সাথে আমি সোশ্যালাইজড হচ্ছি। সেইখানে একটা মেয়ে তার ওয়াইন পান করছিল রেস্টুরেন্টে, তারপর সেটা পড়ে যে ভেঙে গেল। এটাকে কল্পনা করে একটা কবিতা লেখা। আমি কবিতাটা লিখলাম ইংলিশে, তারপরেও আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। অর্থাৎ আপনি ওইখানে কবিতা চর্চার ক্ষেত্রে যেটা হয় আমি দেখেছি, ওরাও এইভাবে লেখে। দেখা গেল যে একটা ছেলেকে আমি দেখলাম, সে আমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে টিস্যু পেপারে সে জানি কী লিখছে। আবার আরেকটা দিন আমার এরকম হলো যে আমার একটা কবিতার অনুষ্ঠানে গেলাম, ওখানে আলোচনা হচ্ছে, পিছনে একটা মেয়ে চুপ করে বসে আছে, সারাক্ষণ মোবাইল টিপছে। কিন্তু যখন আমাদের সঞ্চালক ছিলেন যে তাকে বলার জন্য কিছু একটা, সে উঠে কিন্তু পুরো কী আলোচনা হলো সেটা একটা সামারিও দিল, এবং সে বললো যে আসলে আমি মোবাইলে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি একটা কবিতা লিখছিলাম, আমার একটা ভাবনা আসছে, আমি সেটা নিয়ে লিখছিলাম। তাই আসলে হয়। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের বিগত সময়গুলোতে বিভিন্ন সময় একটা কবি শ্রেণী গড়ে উঠেছে, যাদেরকে আমরা দলদাস কবি বলি, যারা একটি রাজনৈতিক দলের স্তুতি প্রশংসা করবে, সে রাজনৈতিক দলটি যত অন্যায় করুক, সে অন্যায় না, তারা এই যে একটা দলদাস বৃত্তি মনোভাবাপন্ন কবিরা আমাদের সমাজে তৈরি হলো, এইটা সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? যে আমি বাইরে থাকলেও ধরেন যে আমি তো দেশের এখন অনলাইনের যুগ, সব কিছু চোখের মুহূর্তে পেয়ে যাই। এটা সত্যি অর্থে আমি বলবো যে দুর্ভাগ্যজনক। আমি আপনাকে একটু আগেও বলেছিলাম যে আসলে কবিদের কিন্তু আসলে কোনো দল থাকতে নেই, তার বিবেকটাই হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি, এবং তার দর্শন, তার বিবেক, এগুলোই সে থাকবে। এখন যখন সে দলদাস হলে তো সে আসলে মানুষের কথা বলবে না, জীবনের কথা বলবে না, সময়ের কথা বলবে না, প্রকৃতির কথা বলবে না। এটা আমাদের জন্য সত্যি করতে খুব ক্ষতিকর। আমাদের শুধু কবি না, আমাদের অনেক শিক্ষক গোষ্ঠী রয়েছে, আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে যে অন্ধদলীয়, এটার বাইরে আমাদের যতটুকু সম্ভব চলে আসতে হবে। চলে আসলেই দেখা যাবে যে একটা সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। বিদেশে যে জেনারেশন এখন গড়ে উঠছে, আমাদের দেশ থেকে যারা গেছে, সেই সব নতুন প্রজন্ম কি বাংলা ভাষায় কথা বলে? বাংলা ভাষায় যারা দেশ থেকে চলে গিয়েছে, আমি বলবো যে তাদের ম্যাক্সিমামই বাংলায় কথা বলে। বাট যারা ওই দেশে জন্ম নিয়েছে, বিশেষ করে আমার দুটো ছেলে আছে, একজনের বয়স আপনার 6, আরেকজনের 11। দুজনে যখন গড়ে ওঠে তখন কিন্তু ওরা আসলে, আমরা যতটুকুই বাংলা বলি না কেন, দেখা গেছে যে ওরা বাংলা থেকে ইংলিশটাকেই যখন নার্সারি প্রাধান্য দিচ্ছে, এবং সেটা তারা খুব দ্রুত ক্যাপচার করছে। কিন্তু এখন যখন দেখে তার ফাদার কবিতা লেখে, তার ফাদার কবিতা আবৃত্তি করে বা কবিতা নাটক বানায়, তখন কিন্তু তারা আগ্রহী হয়ে উঠছে, এবং তখন তারা ভাষাটা জানতে চায় আসলে সেটা কি। আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। বাইরে রবার্ট ফ্রস্টের কবিতা খুব ভালো লাগে।
আমি তার মতো Boots are lovely, dark and deep, but I have promised to keep miles to go before I sleep, miles to go before I sleep. আমাদের বাংলা কবিতার ভবিষ্যৎ কি? এখন যেরকম দেখছি মানে যারা দলীয় বৃত্তিতে কবিতা লেখেন বা একটা গোষ্ঠীগতভাবে, সেক্ষেত্রে আমরা একটা সংকীর্ণতার দিকে যেতে পারি। কিন্তু আমাদের জুলাই রিভলিউশন যেটা হলো, আমাদের সূর্য সন্তান যারা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ হাজারো যারা ইয়াং জেনারেশন এবং গত 17 বছরে বিরোধী মতের যারা হাজার হাজার নেতাকর্মী খুন, গুম, আহত হয়েছেন, তাদের আদর্শের ফলে যে আমরা জুলাই রেভলিউশন পেলাম, আমরা মনে করি যে আমাদের নতুন বাংলাদেশ এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে তারা আমাদের কবিরা গোষ্ঠীগত বা দলগত না থেকে তারা সময়ের কথা বলবে, মানুষের কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে, বাক স্বাধীনতার কথা বলবে এবং তারা স্বপ্ন দেখাবে এক নতুন বাংলাদেশের, যে নতুন বাংলাদেশ হবে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আমাদের আকাঙ্ক্ষা, যে বাংলাদেশ যারা আমাদের লাখ লাখ শহীদ হয়েছেন, লাখ লাখ মা বোন তারা আত্মহতি দিয়েছেন বা তারা তাদের সম্ভ্রম হারিয়েছেন, তাদের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেলাম সেটাকে সম্মান করে এবং আমাদের 90-এর গণঅভ্যুত্থান এবং 24-এর গণঅভ্যুত্থানের ফলে আমরা যে চেতনাগুলো আমরা ধারণ করি এবং 75-এর সিপাহী জনতার বিপ্লব, মনে করি যে এগুলোর মাধ্যমে আমাদেরকে একটা দরজা খুলে যায় ভালো কিছু করার। বাট আমরা ওই ট্রেনগুলো মিস করি। কিন্তু এইবার যদি আমাদের একটা সুন্দর সুযোগ এসেছে, দলমত নির্বিশেষে আমাদের ছাত্র জনতা দেখিয়েছে যে নতুন বাংলাদেশ কীরকম হওয়া উচিত, বৈষম্যহীন একটা আধুনিক উদার বাংলাদেশ হওয়া উচিত। সেই বাংলাদেশে আমি মনে করি যে আমাদের কবিরা তারা নিজেদেরকে রিফ্লেক্ট করবেন, মানুষ ভুল করতেই পারেন, রিফ্লেক্ট করে তারা হয়তো বা অন্ধভাবে ছিলেন, তারা হয়তো এখন রিয়েলাইজ করতেই পারেন মানুষ ভুল করতেই পারেন, তারা সেটা ক্ষমা চেয়ে তারা নতুনভাবে আসতে পারেন এবং নতুন অনেক কবিও উঠে আসতে পারেন। সো আমি মনে করি যে যদি একটা সংকীর্ণ সময় চলে গিয়েছিল আমাদের, বাট ভবিষ্যৎ আমাদের কবিতার বাংলা ভাষার জন্য অনেক উজ্জ্বল। কারণ আমাদের বহির্বিশ্বে যারা যায়, প্রবাসী ভাই বোনেরা যারা রেমিডেন্স পাঠায়, তারা কিন্তু বাংলা নাটক দেখে, তারা কিন্তু কোনো ভালো বাংলা গান হলে সেটা শুনে, বাংলা কবিতা কিন্তু তারা পড়ে। সো এটার একটা বিশাল বিশাল একটা সুযোগ রয়েছে ভালো কিছু করার, ভালো কবিতা লেখার। এবং সোশ্যাল মিডিয়া, আপনার মডার্ন টেকনোলজি আসছে, এআই আসছে, এগুলো দিয়ে মানুষ তার অভিব্যক্তিগুলোকে আরও রিফাইন করতে পারবে, আরও সুন্দরভাবে লিখতে পারবে। সো কবিদের আধুনিক হয়ে ওঠার, সময়কে ধারণ করার, স্বপ্ন দেখানোর আর একটা নতুন যুগ এসেছে। সেই যুগে আমরা মনে করি যে ভালো কিছু কবি আসবেন, ভালো কিছু কবিতা হবে। এআই যখন কবিতা লিখছে, তার বই প্রকাশিত হচ্ছে, তো মানুষের সঙ্গে এআই লেখার প্রতিযোগিতা এখনো হচ্ছে, কিন্তু জি, তো এটা আরও যদি ব্যাপক আকার ধারণ করে আর এআই যদি অনুভূতি সম্পন্ন হয়ে পড়ে, তাহলে মানুষের ভবিষ্যৎ কি? হ্যাঁ, এটা একটা চমৎকার কোশ্চেন করেছেন আপনি। এআই যে নিউরো টেকনিক্যাল যে বিষয়গুলো বা ইমোশনকে ধারণ করা বা সেন্সকে ধারণ করা, এগুলো কিন্তু অনেক ট্রেন আপ হচ্ছে এবং সেই আলটিমেটলি হয় যে বিভিন্ন মডেল, বিভিন্ন অ্যালগোরিদম অ্যাপ্লাই করে হয়, যেটা দেখা যাবে যে একটা সময় যখন কোয়ান্টাম টেকনোলজি আসবে, এখন তো আমাদের টেকনোলজি হচ্ছে 2 বিট, যখন কিউবিট আসবে তখন টেকনোলজি হবে ধরুন যে 4 বিটের মতো, তখন কিন্তু আমরা যে জিনিসটা এখন সেকেন্ডে পাই সেটা আমার ন্যানো সেকেন্ডে চলে আসবে। অর্থাৎ তার থিঙ্কিং পাওয়ারটা কিন্তু হবে অনেক শার্প। আমাদের থিঙ্কিং পাওয়ারটা কিন্তু শার্প মানুষের, কিন্তু আমাদের বস্তুগত বা ব্যক্তিগত অনেক রকমের চ্যালেঞ্জ থাকে, সেগুলো করে কি ধীরে ধীরে হয়তো আমাদেরকে উইক করে ফেলতে পারে, তাই না? আমাদের চিন্তার বিষয়টাকে, অথবা একটা হতাশা থাকতে পারে, অনেক রকম ফাইন্যান্সিয়াল টেনশন থাকতে পারে, অনেক অ্যাসপাইরেশন থাকতে পারে, সেক্ষেত্রে আমার মেন্টাল স্টেবিলিটি ওরকম নাও থাকতে পারে। কিন্তু এর ওই জিনিসটা কিন্তু নেই। তাকে যদি আপনি প্রপার একটা ইনস্ট্রাকশনস দেন, সেক্ষেত্রে সে কিন্তু অনেক চমৎকার কবিতা লিখতেও পারে, কারণ সে ইমোশনটাকে এখন ট্রেন আপ করা হচ্ছে, ধারণ করতে পারে। বাট আমি একটা জিনিস শুধু বলবো এখানে, যে মানুষের ভিতরের যে অনুভূতিটা, আবেগটা, সেটা হয়তো বা এআইকে ক্যাপচার করার জন্য অনেকটুকু সময় দিতে হবে। বিভাসিত রক্তগোলাপ, জি, এর মধ্যে আমি 4টা রং দেখতে পাচ্ছি। জি, এই 4টা রঙের মধ্যে লাল, কালো, নীল, হলুদ, সাদা অনেক, জি। তো এই রঙের মধ্যে কোন রংটা আপনার পছন্দ বেশি? আমার বেশি পছন্দ হচ্ছে রক্ত, লাল কালার। সো রক্তের মাধ্যমে বলবো যে আমাদের যত বড় অ্যাচিভমেন্টগুলো হয়েছে মানব ইতিহাসে, সে রক্তের বিনিময়। আপনার একটা কবিতা শুনতে শুনতে শেষ করি। জি, সেটা হচ্ছে, কবিতার নাম হচ্ছে স্টেশন। 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 প্রতিটি ট্রেন ফুঁকতে ফুঁকতে হুইসেল এগিয়ে আসে, হাতে নিয়ে লাল সবুজ পতাকা, দাঁড়িয়ে যায় মনু
ঝিকঝিক চলে যায়, থামে না ট্রেন কোনো কাল। বাড়িতে তার ধিকি ধিকি জলে ছুলো, কলমি লতা আর পুঁই শাকের জীবন। চেয়ে থাকে অপলক, ট্রেন থেকে নেমে আসবেন রাজা। হাঁড়িতে হবে রান্না, পোলাও, লাল মাংস। দুর্দান্ত। আপনাকে অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, RTVকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, RTV আয়োজিত সিটি ব্যাংক নিবেদিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আজকে ছিলেন রাজ মাসুদ ফারহাদ। আমাদের দেশের একজন বিশিষ্ট কবি, বাংলা ভাষার একজন কবি। ইংল্যান্ডে থাকলেও মন পড়ে থাকে বাংলাদেশে। দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা এমন এক আকর্ষণ, এমন এক প্রেম, এমন এক ভালোবাসা যে তা কথায় প্রকাশ করা যাবে না। হয়তো কবিতায় আমাদের রাজ মাসুদ ফারহাদ কিছু করে থাকতে পারেন, তার কবিতা পড়লে আপনারা বুঝবেন। এবং আজকে অক্ষরের গল্পের আয়োজনে তাকে আমরা পেয়ে আমরা আনন্দিত। যদি দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।